গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে হচ্ছে আমাদের পুরীতে সেকেন্ড ডে। আজকে 13 জানুয়ারি। আর আজকে আমরা বেরোচ্ছি পুরীর সাইট সিন দেখতে। সাইট সিন মানে কোণার্ক টেম্পল, নন্দনকানন, চন্দ্রভাগা বিচ, উদয়গিরি, খণ্ডগিরি যেগুলো আছে সেই সব কটা আমরা দেখতে বেরোচ্ছি। আর আমাদের পার্সোনাল গাড়ি বুক করা হয়েছে 6 সিটার। ওই জন্য আমাদের টোটাল এসি নিয়ে পড়েছে 3400 টাকা। 3500 টাকা ছিল, তো ওটা আমরা একটু বার্গেনিং করে 3400 টাকা পড়েছে। আর যদি বাসে করে কেউ যেতে চাও তাহলে নন এসি পড়বে 250 টাকা থেকে 300 টাকা, আর এসি পড়বে 350 টাকা। তো আমরা যেহেতু সকালবেলা এমনি উঠতে একটু প্রবলেম হয়, কারণ বাস ছাড়লে সেটা 6:30তেই ছাড়বে, একদম ডট টাইম। আর আমরা এখন বাজে 8টার সময় আমরা বেরোচ্ছি। এইটা হচ্ছে আমাদের হোটেলের ব্যাক সাইড, ফ্রন্টের দিকটা কিন্তু একদম সমুদ্রের ধারে। তো ওইখানে আমি তোমাদেরকে দেখাবো আবার ক্যামেরা করে। আর এটা হচ্ছে ব্যাক সাইড, আমরা রয়েছি সোনালী হোটেলে, কালকেই তোমাদের বলেছিলাম। আর দেখো এটা হচ্ছে ব্যাক সাইডের পুরো এরিয়াটা। এইখানে লিফট রয়েছে, এই পেছন দিকে আমার জাস্ট সামনেই লিফট রয়েছে, লিফট দিয়ে নিচে যাওয়া যায়। আর একদম ফ্রন্টে কিন্তু সেটা একদম রাস্তার ধারে, মানে স্বর্গদ্বারের যে রাস্তা সেই একদম রাস্তার ধারে। তো চলো বেরোনো যাক, লেট হয়ে যাচ্ছে। এখন আমরা ব্রেকফাস্ট করবো না, বাইরে যাব, বাইরে গিয়ে কোথাও একটা যাব, ফার্স্টে দেখি কোথায় যাওয়া হয়। তো সেই অনুযায়ী সেখানে গিয়ে টাইম অনুযায়ী ব্রেকফাস্ট করবো। আর আমাদের নন্দনকাননের সাফারিও যাওয়ার আছে, তো নন্দনকাননে আমরা আগে যাব। বাসে গেলে কিন্তু নন্দনকানন সবার লাস্টে যায়। তো চলো বেরোনো যাক। হোটেল থেকে বেরোতেই সামনেই রাখা রয়েছে আমাদের 6 সিটার এর্টিগা কার। যদিও এখন 8টা বাজছিল, কিন্তু যেহেতু 7:30টার সময় বুকিং টাইম ছিল তাই গাড়ি আগেই চলে এসছে। আমাদেরই বেরোতে একটু লেট হয়ে গেল। আর বেশি দেরি না করে সবাই উঠে পড়লাম এক এক করে গাড়িতে। এখন বাজে 8টা 10 আর আমরা বেরোচ্ছি। গাড়ি স্টার্ট হচ্ছে জাস্ট সবে। আর ফার্স্টে যাব চন্দ্রভাগা বিচ, তারপর ওখান থেকে যাব কোণার্ক টেম্পল, তারপর ওখান থেকে যাব নন্দনকানন। পুরী থেকে চন্দ্রভাগা বিচের ডিস্টেন্স প্রায় 32 কিলোমিটার, কিন্তু রাস্তাতে এত হ্যাপাজার ট্রাফিক ছিল যে আমাদের যেতে কিন্তু বেশ খানিকটা সময় বেশি লাগলো। পুরীর ট্রাফিক সিগন্যাল এবং ট্রাফিক পুলিশ দুটোরই অবস্থা খুবই খারাপ। যে কোনো দিক থেকে যে কোনো ভাবে গাড়ি চলে আসছে, তাই জন্য এক জায়গায় এসে জ্যাম হয়ে যাচ্ছে। আর সেই ট্রাফিক ক্লিয়ার করার মতোও কিন্তু পুলিশ নেই। আমরা চলে এসেছি চন্দ্রভাগা বিচের আগেই। একটা স্যান্ড আর্ট মিউজিয়াম আছে সেইখানে। এইখানে হচ্ছে টিকিট কাউন্টার, যাই এখানে টিকিট দেওয়া হচ্ছে। টিকিটটা কেটে আমরা ভেতরে ঢুকবো। এটা কিন্তু চন্দ্রভাগা বিচের আগে পড়ে, তো এইখান থেকে আমরা চন্দ্রভাগা বিচে যাব। এই যে এই হচ্ছে এন্ট্রি পয়েন্ট, স্যান্ডার্ড মিউজিয়াম, সুদাম স্যান্ডার্ড মিউজিয়াম লেখা আছে, দেখতে পাচ্ছ। এই যে টিকিট কাটা হয়ে গেছে। কত টাকা করে নিয়েছে টিকিট? পার পার্সন 30 টাকা। তো আমরা ভেতরে ঢুকছি, চলো ভেতরে যাওয়া যাক। বাহ, এখানে এরকম ভাবে ঢুকতে হয়। এই যে স্যান্ড আর্ট মিউজিয়াম, বিভিন্ন ধরনের স্যান্ড আর্ট গুলো রাখা রয়েছে। এই যে জগন্নাথ মন্দির, বেশ ভালো জায়গাটা, ছোট জায়গা, তার মধ্যে স্যান্ডের মানে বালির সমস্ত কারুকার্য করে রাখা রয়েছে। এগুলো কিন্তু আমরা পুরীর বিচের ধারেও দেখতে পাই। আমার মনে হচ্ছে এটা পুরোপুরি বালি নয়, কারণ বৃষ্টি হলে তো এটা ঢাকা দেওয়া পসিবল না। তার বালির ওপরে হয়তো কিছু লেয়ার দেওয়া আছে। আর ওইদিকে একটা গণেশের মূর্তি রয়েছে। আমার মনে হয় এগুলোতে এটা কিং কং রয়েছে, কিং কং। বালির ওপরে কিছু দেওয়া রয়েছে, কারণ যেহেতু এটা বৃষ্টি ফৃষ্টি হয়, মানে সারা বছরই এই জিনিসটা থাকে। আমার মনে হয় বৃষ্টি হলে এগুলো নষ্ট হয়ে যাবে, ওই জন্য কিছুটা লেয়ার দেওয়া রয়েছে। শুধু বালির এটা নয়, কারণ দেখে মনে হচ্ছে যে বালির যেই পিগমেন্টেশনটা থাকে তার থেকে কিন্তু একটু ডিফারেন্ট। আমার তো মাটি মনে হচ্ছে, এবারে জানি না, কিন্তু বালির হয়তো আছে, কিন্তু তার উপরে হয়তো কিছু দেওয়া রয়েছে যাতে এটা লং লাস্ট করে। চলো আমরা আগে আরো এগোই। আগে কিছু আছে, এখানে একটা বিল্ডিং রয়েছে খুব সুন্দর একটা ভেতরে, কিন্তু এখানে নো এন্ট্রি। এটা অবভিয়াসলি বালির নয়। তো আমরা এবারে বেরিয়ে যাচ্ছি, এবার যাচ্ছি চন্দ্রভাগা বিচের দিকে। এই যে 30 টাকা করে এখানে টিকিট নিয়েছিল, সেই অনুযায়ী কিন্তু পয়সাটা একটু বেশি। তো চলো যাওয়া যাক চন্দ্রভাগা বিচের দিকে। তো অ্যাট লাস্ট এসে পৌঁছেছি।
কোণার্কের 3 কিলোমিটার আগে, কোণার্ক টেম্পলের 3 কিলোমিটার আগে চন্দ্রভাগা বিচে। চন্দ্রভাগা বিচ কিন্তু ওয়ান অফ দ্য ক্লিনেস্ট বিচ অফ ওড়িশা অ্যান্ড অলসো ইন ইন্ডিয়া। এটার একটা কোরাল রিফও আছে একদম বিচের ভেতরে, যেহেতু এখানে আন্ডার কারেন্ট থাকে তাই জন্য এখানে চান করা যায় না। তো চলো আগে ভেতরে যাই। কিন্তু বিভিন্ন ওয়াটার স্পোর্টসেরও ব্যবস্থা করা রয়েছে। দিনে যাদের লিপার্স রোগ হতো বা কুষ্ঠ রোগ হতো তাদের বলা হতো এই বিচে এলে মানে নর্মাল ভাবে সেগুলো নিরাময় হয়ে যাবে। এতটাই পরিষ্কার হিসেবে ধরা হয়। দেখতে পাচ্ছ যে তেমন কোনো নোংরা নেই, ক্লিনিং এর দিক থেকে খুব ভালো খেয়াল রাখা হয়, যদিও এখন আমি দেখতে পাচ্ছি অনেক প্লাস্টিক পড়ে রয়েছে। তবে এখানে কিন্তু চান করার জন্য একদমই নয়, বিভিন্ন ওয়াটার স্পোর্টস এখানে হচ্ছে। স্পিড বোট, এটা কি বলে, বাইক, ওইটা কি ইগল থ্রিল অ্যাডভেঞ্চার। রেস্টুরেন্টও রয়েছে এখানে। এত কিছু কিন্তু আগে ছিল না, এখন রিসেন্টলি এই জিনিসগুলো আবার খোলা হয়েছে নতুন করে। কত করে এই কাজুটা? 500। কেমন? ভালো। কত নিচ্ছ? হ্যাঁ, 500। ওইটা কত? আমরা চলে এসেছি কোণার্ক টেম্পলের সামনে, আর এখন প্রায় বাজে 10টা। তো ব্রেকফাস্ট করিনি আমরা সকাল থেকে। চন্দ্রভাগা বিচের সামনে কিন্তু তেমন কোনো দোকান ছিল না। অ্যান্ড আমরা কোণার্ক টেম্পলের একদম অপোজিটে, গেটে ঢোকার একদম অপোজিটে চলে এসেছি ব্রেকফাস্ট করতে। ধোসা অর্ডার করেছি, অনেক কিছু অর্ডার করেছি, ধোসা, উপমা, পুরি, আরও বাটার টোস্ট, অনেক কিছু অর্ডার করেছি। তো আগে ব্রেকফাস্ট করবো, তারপরে ঢুকবো কোণার্ক টেম্পলের ভেতরে। এখানে বাপ্পার পুরি চলে এসছে। এই পুরি সবজি নিয়েছে 50 টাকা। 4টে পুরি আছে না 5টা পুরি আছে? 4টে। 4টে পুরি, আর এটা হচ্ছে আলু আর মটর দিয়ে কিছু একটা সবজি। আর এখানে রয়েছে রায়তার মতো কিছু একটা, সাম্বার চাটনি। আর আমাদের ডোসা চলে এসছে। এই যে আমরা ডোসা দিয়েছিলাম, হ্যাঁ আমি ডোসা দিয়েছিলাম অর্ডার। এই ডোসা দিয়েছে মশলা ডোসা। ডোসার সাইজটা কিন্তু অনেক বড়। ডোসা নিয়েছে 70 টাকা। মাও ডোসা অর্ডার দিয়েছিল। ডোসাটা কিন্তু 70 টাকা দাম নিয়েছে, মশলা ডোসা। আর এখানে সাম্বার দিয়েছে আর ওই হোয়াইট চাটনিটা দিয়েছে। টেস্ট কিন্তু মোটামুটি ভালোই। কিন্তু আলুর পরোটা অর্ডার করতে গেছিলাম, আলুর পরোটার দাম কিন্তু কম্পারেটিভলি বেশি, 120 টাকাতে একটা আলুর পরোটা। তো আমার মনে হয় ধোসা পুরি এটা যথেষ্ট ভালো। পুরি নিয়েছে 50 টাকা 4 পিস প্লাস সবজি দিয়ে। আর এখানে দেখতে পাচ্ছ দিয়ে দিয়েছে উপমা। তুমি উপমা খাবে, তোমাদের জন্য উপমা দিয়েছে। আর এখানে আলুর সবজিও দিয়েছে। উপমাটা কিন্তু 60 টাকা দাম নিয়েছে, সেই অনুযায়ী কোয়ান্টিটি কিন্তু অনেকটাই বেশি আছে। তো খেয়ে দেখো কেমন খেতে। খারাপ না, মোটামুটি বলবো, মানে অ্যাভারেজ। মানে মশলাটা একটু কম আছে, এমনি খেতে ঠিক আছে। সবজিটা ভালো। ওই সেম, মশলা কম। সাথে সাথে অর্ডার করা হলো 5টা জিলিপি। জিলিপিগুলো কিন্তু এখানে পার পিস নিয়েছিল 15 টাকা করে। তবে 70 টাকায় এই 4 পিস শুকনো ব্রেডের ওপরে মাখন লাগানো কিন্তু মোটেও ওর্দি নয়। যাই হোক, খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম। ঢুকছি কোণার্ক সূর্য টেম্পলে। যেটা হচ্ছে এন্ট্রি গেট। এখানে কিন্তু রাস্তাটা বেশ ভালো করে দিয়েছে আগেকার তুলনায়। আগে মানে 10 বছর আগে বলছি আমি, তখন কিন্তু রাস্তাটা এত ভালো ছিল না। গাড়ি রাখার ব্যবস্থাটাও বেশ ভালো করেছে। 2 সাইডে গার্ডেন করেছে, আর মাঝখানে একদম চওড়া রাস্তা মন্দিরের ভেতরে যাওয়ার জন্য। এখানে একটা অডিও ভিজুয়াল হলের মতো করেছে, হিস্ট্রি অফ সান টেম্পল বলে লেখা রয়েছে এখানে। দেখি ভেতরে কি রয়েছে। এই যে এখানে টিকিট কাউন্টার, 50 টাকা পার হেড টিকিট।
আর এইখানে সান টেম্পলের রেপ্লিকা গুলো বানানো রয়েছে, চাকাগুলো। এই হচ্ছে কোনার্ক টেম্পলের টিকিট কাউন্টার, সামনেই দেখতে পাচ্ছ কোনার্ক টেম্পল। আর এখানে কিন্তু প্রচুর লাইন আর প্রচন্ড গরম লাগছে, মনেই হচ্ছে না যেটা জানুয়ারি মাস। কোনার্ক টেম্পলে টিকিট কাটার জন্য লাইন দেওয়া হয়েছে, প্রচুর লম্বা লাইন পড়েছে, প্রচুর মানুষের ভিড়, যেহেতু এটা খুব পিক সিজন। আজকে জানুয়ারি মাসের 13 তারিখ, মানে সামনেই সংক্রান্তি। আর শীতকালের জন্য তো এমনি ঘুরতে যাওয়ার জন্য বেস্ট টাইম। তো এখন আমরা দাঁড়িয়ে আছি কোনার্ক টেম্পলের ভেতরে ঢুকবো বলে। তো ভেতরে ঢোকার আগে তোমাদেরকে বলে রাখি কোনার্ক টেম্পল সম্পর্কে কিছু কথা। কোনার্ক টেম্পল কিন্তু আসলে কোনো মন্দির নয়, এটা আসলে সূর্যদেবের রথের আকৃতিতে তৈরি। বিভিন্ন রথের বিভিন্ন চারিদিকে যেমন চাকা থাকে, যারা যারা এসছো বা যারা আসেনি তারা সবাই নিশ্চয়ই ছবিতে দেখে থাকবে যে কোনার্ক টেম্পলের বাইরে রয়েছে অনেকগুলো চাকা। আর এই চাকাগুলোই কিন্তু সূর্যের রথ বলে মনে করা হয়, চাকাগুলোর জন্যই, চাকাগুলোর ওপরেই রথটা রয়েছে। এই কোনার্ক টেম্পল আগে প্রায় 200 ফুট বা 61 মিটার লম্বা ছিল, যেটা এখন শুধুমাত্র 100 ফুটই রয়েছে। মনে করা হয় এটা অ্যাকচুয়ালি মন্দিরের ধ্বংসাবশেষ। কি করে যে মন্দির ধ্বংস হয়েছে সেটার কোনো নজির পাওয়া যায়নি, কিন্তু মনে করা হয় যে 1300-1400 খ্রিস্টাব্দে মুসলিমদের বারবার আক্রমণের সময় এই মন্দির কিছুটা ধ্বংস হয়েছিল। 1676 সালে যখন ইউরোপিয়ান নাবিকরা এখানে এসেছিলেন, তখন এটিকে ওনারা ব্ল্যাক প্যাগোডা নাম দেন। এই ব্ল্যাক প্যাগোডা কিন্তু নাবিকদের দিক নির্দেশ করতে অনেক কাজে লাগতো, যদিও পুরীর মন্দিরের নাম দেওয়া হয় হোয়াইট প্যাগোডা। তো এটাই ছিল ব্ল্যাক সূর্য মন্দিরের হিস্ট্রি। তো চলো, আর কিছুক্ষণের মধ্যেই আমরা ভেতরেও ঢুকবো, ভেতরেও দেখাবো। ভেতরে মানে ওই চত্বরে ঢুকবো, যদিও এই মন্দিরে কোনো পুজো হয় না। বিশাল লম্বা লাইন দিয়ে টিকিটটা কাটলাম। টিকিটের পার পার্সন প্রাইস ছিল 40 রুপিস করে। আর এখানে লাইট এন্ড সাউন্ড শো হয় বিকেল 6টার সময়, দেখলাম যে গেট খুলবে লাইট এন্ড সাউন্ড শো টিকিটের জন্য। জানি না কিরকম হবে লাইট এন্ড সাউন্ড শো, বাট হ্যাঁ, এখানে দুখানা টাইম আছে। আমি দেখলাম যেটা, যে নভেম্বর থেকে ফেব্রুয়ারি অবধি একটা টাইমে হয় 6:30 7টা, আবার ফেব্রুয়ারি থেকে অক্টোবর অবধি একটা টাইমে হয়, দুখানা লাইট এন্ড সাউন্ড শো হয়। যদিও বিকালের দিকে এখানে আসবো না, আগে কিন্তু 5টার মধ্যে মন্দির বন্ধ হয়ে যেত, তারপরেই হয়তো লাইট এন্ড সাউন্ড শোটা হয়ে থাকে। এখানে কিন্তু একটা জিনিস আমি লক্ষ্য করছি, টিকিটের মধ্যে 35 টাকা এন্ট্রি ফি লেখা আছে, এসি চার্জ 5 টাকা লেখা আছে, টোটাল 40। জানি না এসি চার্জটা কি, এসি চার্জটা কি, ভেতরে তো এসি নেই। এখানে লেখা আছে। ঠিক আছে, চলো এবার ভেতরে যাই। কোনার্কের এন্ট্রি। তো আমরা এখন কোনার্ক টেম্পলের একটা গাছের তলায় এসে বসেছি। আমাদের টিকিটে মনে হয় যে 35 টাকার সাথে 5 টাকা যে এসির জন্য দিয়েছিল, সেটা মনে হয় এই গাছের তলার জন্যই নিয়েছে। প্রচুর টেম্পারেচার এখানে, মোটামুটি 35 এর মতো লাগছে। হ্যাঁ, মানে ফিল তো অলমোস্ট 35 এর মতোই লাগছে, মানে পুড়ে যাচ্ছে মনে হচ্ছে। মনেই হচ্ছে না যে শীতকাল বলে। আর সোয়েটার ফোয়েটার নিয়ে বেরিয়েছিলাম, তার কোনো প্রয়োজন এখানে নেই। আমি তো সোয়েটার গাড়ির মধ্যে খুলে রেখে চলে এসেছি, আমি নেমেই বুঝতে পেরে গেছি যে এখানে কি অবস্থা হতে চলেছে। প্রচুর গরম, প্রচুর গরম, মানে এত গরম যে রোদে দাঁড়ানো যাচ্ছে না। চলো, যাবে, হাঁটবে, চলো। তার সাথে ভালোই গেছে, সানটা একটু বেশি আছে। হ্যাঁ, ঠিক আছে। আমরা এখানে তাড়াতাড়ি একটু ঘুরে নিই, ঘুরে নিয়ে এখান থেকে বেরিয়ে যাব নন্দনকানন। এখান থেকে নন্দনকানন প্রায় 80 কিলোমিটার রাস্তা, যেতে প্রায় 2 ঘন্টার ওপর সময় লাগবে। তো বেশি লেট না করে বেরিয়ে যাব ওদিকে। ওখানে সাফারিও যাবার আছে, তো 10 মিনিটের মধ্যে চেষ্টা করবো এখান থেকে বেরিয়ে যেতে। আমাদের সান টেম্পল বেরোনোর রাস্তা। প্রচন্ড গরম, চলে এসেছি আখের রস খেতে। হ্যাঁ, একটু। এই যে প্রচুর আখ, প্রচন্ড গরম, একদম পুরো মনে জাস্ট পুড়ে যাচ্ছে মনে হচ্ছে।
এই যে 20 টাকা করে গ্লাস। ভালো হলে তো পয়সা দেবে, ভালো হলে কাজ করে তো দেবে। দাও। মেশিনের তো অনেক দাম। ভালো আছে। বাহ। এখানে দেওয়া আছে না? আপনার লেম্বু আছে। না, দারুণ খেতে, সত্যি খুব ভালো খেতে। কোল্ড ড্রিঙ্কস এর থেকে অনেক 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 বেটার। কোল্ড ড্রিঙ্কস খাওয়ার থেকে এই আখের রস, ডাবের জল খাও, অনেক ভালো। কোল্ড ড্রিঙ্কসে সব কেমিক্যাল মেশানো। জল, পিওর আখের রস। দারুণ খেতে, সিরিয়াসলি 20 টাকায় দারুণ খেতে। হাইলি রেকমেন্ডেড। হ্যাঁ একদম, এই যে একদম মডার্ন মেশিনে মুখটা দেখিয়ে দাও। আখের রসকে বাপ্পার এনার্জি একটু বেড়ে গেছে একদম। তো অবশেষে গাড়িতে উঠে গেছি, যাচ্ছি নন্দনকাননের দিকে। প্রচন্ড গরম ছিল বাইরে, আখের রস খেয়ে আর এখন গাড়িতে এসিতে এসে অনেকটা ভালো লাগছে। যাচ্ছি নন্দনকাননের দিকে, যেতে মোটামুটি 2 ঘন্টা প্রায় টাইম লাগবে হয়তো। তো আমরা পৌঁছে গেছি নন্দনকানন, এখন বাজে 1:40, প্রায় 2 ঘন্টায় ঢুকলাম নন্দনকানন। এই যে নন্দনকাননের গেট আমার পেছনে। আর এখানে আমাদের পুরো একদম গাইডের প্যাকেজ নিয়েছি, পুরো প্যাকেজ, ভেতরে ব্যাটারি গাড়ি প্লাস সাফারি প্লাস এখানকার টিকিট প্লাস গাইড নিয়ে আমাদের এখানে টোটাল পড়ছে 1800 টাকা। তো চলো ভেতরে যাই। এই আমরা ঢুকছি নন্দনকাননের গেট দিয়ে, যদিও সামনের যে গেটটা সেখানে টিকিট কাটতে হয়, যেহেতু আমরা গাইডের সাথে যাচ্ছি সেই অনুযায়ী এখান দিয়ে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ওই তো বাথরুমটা এখানে ছিল এই সাইডে বেরোবার সময় ঢুকলে লাইন দিতে হবে। জানি জানি, আর এই বাঁদিকে বাথরুম। এই হচ্ছে আসল গেটটা। আমরা যাচ্ছি ওয়াশরুমে দিকে, এদিকে ওয়াশরুম আছে, এইদিকেই টিকিট কাউন্টার। যারা নিজেরা এসে টিকিট কাটতে চান তাহলে ডান দিকে এসে টিকিট কাটতে হবে। এই নন্দনকানন জু কিন্তু ফেমাস শুধুমাত্র হোয়াইট টাইগারের জন্য। 1960 সালে নন্দনকানন জু এর ওপেনিং হয়, তারপর থেকে এখানে লাস্ট যে হোয়াইট টাইগার আছে যার নাম কৃষ্ণা, তার একটা কালো রঙের বাচ্চা হয়েছে, সেটা একটা ওয়ার্ল্ড রেকর্ড হিসেবে ধরা হয়। তো আমরা এখন যাচ্ছি ভেতর দিকে। ওয়াটার বোতলের জন্য এখানে 50 টাকার জন্য স্টিকার মারা হচ্ছে, মানে কেউ যাতে ওয়াটার বোতল ভেতরে না ফেলে। এটা খুব ভালো ইনিশিয়েটিভ, কারণ সবাই যদি ভেতরে নোংরা করে তাহলে তো সত্যি খুব নোংরা হয়ে যাবে। তাই না এখানে 50 টাকা নিয়ে রাখা হচ্ছে বোতলের টোকেন মানি হিসেবে। যখন বোতলের স্টিকারটা ফেরত দেওয়া হবে তখন আবার 50 টাকা এখানে ফেরত দিয়ে দেওয়া হবে। তো আমরা যাচ্ছি এবার ভেতরের দিকে। নন্দনকাননের এন্ট্রান্স, এই যে টিকিট এখানে দেখাতে হয়। তো আমরা যাচ্ছি, এটা 2 নম্বর গেট দিয়ে আমরা ভেতরে ঢুকেছি। আর এবার যাচ্ছি ইলেকট্রিক ভেহিকেলের দিকে। ইলেকট্রিক গাড়িতে করে এখানে যে ইলেকট্রিক টোটোগুলো থাকে সেই টোটোগুলোতে করে ভেতরটা ঘোরানো হবে। তো এখন সেই দিকেই যাচ্ছি। এখানে খুব সুন্দর একটা জায়গা, এখানে খুব সুন্দর একটা ফোয়ারা রয়েছে। এইখানে কিন্তু নন্দনকানন অনেকটা বড় এরিয়া, যদি ভালোভাবে ঘুরতে হয় তার জন্য গাইড লাগবে। গাইড না লাগলে হ্যাপাজাটলি কোন দিকে ফার্স্টে যেতে হবে কোন দিকে পরে গেলেও হবে সেটা বোঝাটা একটু প্রবলেমেটিক হয়ে যায়। এই যে দেখতে পাচ্ছ, এই যে ডান দিকে বাঁদিকে আমার গাড়ির জন্য লম্বা লাইন পড়েছে। হ্যাঁ রাস্তার সামনে সেখানে সবাইকে দাঁড়াও, আমাকে টাকা দিবে গাড়ি টিকিট আর সকালে টিকিট কাটা। তাহলে এখন 900 টাকা দিবে, 400 ব্যাটারি গাড়ি, 500 জঙ্গল সফারি। বুঝতে পারলো? 100 রুপিস আর 80 রুপিস। হ্যাঁ এই গাড়িতে পার হেড 80 রুপিস করে। তো হ্যাঁ, এটা 80 রুপিস, 400 আর জঙ্গল সফারি 100 টাকা। আচ্ছা, এদিকে এমু পাখি ছবি তুলো। এই যে এইখানে রয়েছে এমু পাখি। এমু পাখি বড় বড় রে, হ্যাঁ হয়তো। এই দেখো এই যে ভেতর দিকে ঘুরে বেড়াচ্ছে এমু পাখি, সামনেও রয়েছে এইদিকে অনেকগুলো। এই যে গাড়িগুলো এইখানে রাখা রয়েছে, এই গাড়িতে করেই এইখানটা ঘোরানো হবে। এরপরে আবার অন্য গাড়ি আছে, প্রত্যেকটা আলাদা আলাদা গাড়িতে করে ঘোরানো হবে। তো এই গাড়িটার পার হেড টিকিট হচ্ছে 80 টাকা করে। এরপরে সাফারি, যেটা 4খানা সাফারি দেখায়, বাঘ, সিংহ, ডিয়ার আর কিছু আর একটা আছে, সেইটাতে টোটাল লাগে 100 টাকা। সেটা কিন্তু বাসে করে যেতে হয়।
তো আমরা ওয়েট করছি, আমাদের যেহেতু গাইড করা হয়েছে তাই আমরা টিকিট উনি কেটে আনবেন, আর আমরা জাস্ট এখানে দাঁড়িয়ে আছি গিয়ে উঠে পড়বো বলে। যারা গাইড নেয়নি তাদের কিন্তু বিশাল লম্বা লাইন, ওই সাইডে বিশাল লম্বা লাইন, মোটামুটি গোটা এরিয়া ঘুরতে কিন্তু 2 থেকে 3 ঘন্টা টাইম লাগবে। এবার হ্যাঁ, মাথায় একটা ইয়েলো কালার আছে, সরি ব্লু কালার আছে, ব্লু আর রেড, অনেক দূরে এই জায়গাটায়। যেরকম পিকআপ জিলাসলান বা অস্ট্রেলিয়া এইসারে উড়ে না ছুটে ফাইটলেস বার্স 1 ঘন্টা 40 কিলোমিটার। আর মহিলা পাখি ডিম দিলে পুরুষ পাখি বাচ্চা করাবে, আর ডিম থেকে বাচ্চা 7 মাস পরে হবে। অন্ডার দিদি ওয়েট থেকে 600 গ্রাম। নীলগাই, হরিয়ানার ব্রিড, হ্যাঁ গাইরে সলিড নীলগাই। ইপি রাজস্থান, হরিয়ানা, বিহার, আসাম, দিল্লি থেকে এটা পাওয়া যায়। ওইসরে হরিণ কেন বলা গেছে না, ওয়ান অ্যানিমাল তিনটে প্রজেক্ট। বডি হচ্ছে গরুর মতন, পা ঘোড়ার মতন, মুখটা আছে হরিণের মতন। আচ্ছা তিনটে প্রজেক্টের জন্য নাম নীলগাই। আর কালোটা দিদির ছেলে, বাদাম কালোটা চিনি। মেয়ে কালোটা চেঞ্জ হবে না, ছেলে কালোটা এরকম হয় জন্ম হবার পরে। ছেলে মেয়ে গোল্ডেন থাকে। আচ্ছা এই সাইডেরটা ছেলে, যেটা সিং নেই, যেটা সিং নেই, পিছনটা ছেলে। আচ্ছা পেছনেরটা, যেটা সিং নেই, আচ্ছা। ওটা মেয়ে। আর এটা সব দিল্লির স্টেট অ্যানিমাল। আমরা অল ওভার ইন্ডিয়া যত স্টেট থাকে স্টেটের অ্যানিমাল থাকে। আপনি যদি কলকাতা, হ্যাঁ কলকাতা, আপনার স্টেট অ্যানিমাল কি জানেন? আপনারা টাইগার তো ছিল, হ্যাঁ টাইগার তো টাইগার লাস্টলান হয়ে গেছে। আচ্ছা আপনার স্টেট অ্যানিমাল হয়ে গেছে। আপনার হচ্ছে ফিশিং ক্যাট। ফিশিং ক্যাট, ফিশিং ক্যাট, বিশাল বড় একটা বিড়াল মতো। হ্যাঁ হ্যাঁ বড় সাইজের বেড়াল। ওই লাস্টে দেখে দিই। এটা অ্যামাজনে লেজ লম্বাটা 12 ইঞ্চি। হ্যাঁ হাতে মেহেন্দি, তো হাতে মেহেন্দির মতোই লাগছে কালারটা। বয়েল চিকেন, বয়েল এগ খাই, ননভেজ মাংস। বয়েল চিকেন, বয়েল এগ সব খায়, বন্টু যেমন সব খায়। এই মাংকি হলেও কিন্তু নন ভেজ। এটা কিন্তু সাইজ এরকমই থাকবে, এদের 10 ইঞ্চি থেকে 12 ইঞ্চির মতো সাইজ হয়। এইখানে অনেক ছোট ছোট বাদর রয়েছে, এগুলো কিন্তু সাবানা ফরেস্টের বাদর। এই যে কালো রঙের দেখা যাচ্ছে এইটার ওয়েট হয় 400 থেকে 500 গ্রাম, 6 ইঞ্চি। হিপোপটেমাসগুলোর ওয়েট প্রায় 38 থেকে 40 কুইন্টাল, আর প্রত্যেক দিন প্রায় 100 কেজির মতো খাবার খায়। এরপর চলে এলাম এই রেপটাইল সেকশনের দিকে। রেপটাইল সেকশনে কিন্তু কুমির, সাপ আরও বিভিন্ন ধরনের রেপটাইলস রয়েছে। এই সামনেই ঢুকেই দেখতে পেলাম ডান দিকে রয়েছে দুটো কুমির। কুমির কিন্তু একটা মুখ খুলেই রয়েছে। এই কুমিরগুলোকে দেখে যদিও বোঝা যায় না এরা জীবন্ত না মৃত। তারপরেই দেখতে পেলাম একটা বিশাল বড় পাইথন। সামনেটা যদিও পাইথনের বাচ্চা, ভেতর দিকে একটা বড় পাইথন ছিল। তারপরে আর দেরি না করে বেরিয়ে পড়লাম আবার ব্যাটারি গাড়ি করে ভেতরটা ঘোরার জন্য। এই ব্যাটারি গাড়ি করে এখন আমরা যাব জঙ্গল সাফারির বাসের টিকিট কাউন্টার অবধি। সেখান থেকে বাসের টিকিট কেটে বাসে করেই ঘুরবো জঙ্গল সাফারির বাকিটা। জঙ্গল সাফারির মধ্যে রয়েছে 4টে সেকশন: টাইগার, লায়ন, স্লথ বিয়ার আর হার্বিভোরাস। তো বেশ অনেকক্ষণ ওয়েট করার পরে আমাদের এসি বাস চলে এসছে। যদিও এখানে এসি নন এসি দু ধরনের বাসেরই অপশন আছে, তো আমরা এসি বাসেই উঠেছিলাম। তো আমাদের বাস চলে এসছে, অনেকক্ষণ ওয়েট করার পরে। টিকিট কাটতে অনেকক্ষণ টাইম লাগলো। টিকিট কাটতে এখানে এসি বাসের টিকিট হচ্ছে 100 টাকা করে, আর নন এসি বাসের টিকিট হচ্ছে 50 টাকা করে। টিকিটে সিট নাম্বার লেখার পরে আমরা বাসে উঠলাম। তো মোটামুটি 40 মিনিটের এখানে ঘোরানো হবে। বিভিন্ন 4খানা সাফারি। জঙ্গল সাফারির মধ্যে প্রথম সাফারিটাই হচ্ছে টাইগার সাফারি। সাফারিতে ঢোকার পদ্ধতি কিন্তু বেশ আলাদা রকমের। সাফারিতে ঢোকার আগে 2খানা বড় বড় গেট থাকে। 2খানা গেটের থাকার উদ্দেশ্য হলো প্রথম গেট খোলার পরে তবে বাস ঢুকবে, তবে পিছনের গেটটা বন্ধ হবে এবং তারপরেই কিন্তু নেক্সট গেটটা খুলবে। এরমভাবেই সাফারির ভেতরে ঢোকা যায়। আর এই সাফারির মানেই হচ্ছে এখানে জীবজন্তুরা খোলা আর আমরা রয়েছি খাঁচার ভেতরে। সাফারিতে এই বাসগুলো কিন্তু বড় বড় লোহার রড দিয়ে বাইরে থেকে ঘেরা রয়েছে, যাতে যদি কখনো কোনো পশু আক্রমণ করেও তাতে ভেতরের যাত্রীদের কোনো ক্ষতি হবে না। টাইগার সাফারি থেকে বেরিয়ে এসে আমরা আবার ঢুকতে চললাম লায়ন সাফারিতে। একইভাবে এখানেও রয়েছে বাইরে 2টো গেট। প্রথম গেটটা বন্ধ হলে তবে আবার দ্বিতীয় গেটটা খোলে। টাইগার সাফারিতে কিছুটা নিরাশ হলেও লায়ন সাফারি কিন্তু আমাদের নিরাশ করলো না। কিছুটা যেতে যেতেই সামনে দেখতে পেলাম বড় বড় 2টো সিংহ। বাস থেকে মাত্র 10 মিটারের সামনেই সিংহগুলোকে দেখে কিন্তু অসাধারণ লাগছিল। এই সাফারির এটাই একমাত্র আকর্ষণ। এই সাফারির মধ্যে যদিও 7-8টা সিংহ ছাড়া রয়েছে, কিন্তু 2টো সিংহকেই মেনলি বাইরের দিকে ছাড়া রয়েছে যাতে যাত্রীরা এদেরকে দেখতে পায়।
এইখানে কিন্তু আর একটা বৈশিষ্ট্য হলো এই সিংহদের কিন্তু আলাদা করে খাবার দেওয়া হয় না। এই সাফারির মধ্যে যাদেরা লাইভ শিকার করতে পারে সেই জন্য ছাড়া রয়েছে হরিণ। দেখতে পাচ্ছ সিংহগুলো একদমই সামনে বসে রয়েছে আমাদের। এখানে কিন্তু সিংহ বা বাঘ দেখতে পেলে বাস কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে যায় যাতে ভালো করে দেখা যায়। দেখো আমাদের বাসার পাশেই একদম রয়েছে সিংহগুলো, দেখতে পাচ্ছ। এবার ঢুকছে আর একটা সাফারিতে ময়ূর। এই তো ভাল্লুক। এই যে ভাল্লুকটা একদম সামনে রয়েছে। হরিণের এনক্লোজারের একদম এন্ডে দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রচুর হরিণ একসাথে, প্রচুর হরিণ একসাথে, প্রচুর হরিণ। আর 2 রকম প্রজাতির হরিণ আছে, একটা হচ্ছে ডটেড আর একটা হচ্ছে বড় সাইজের একটা হরিণ। এটাকে ঠিক কি বলে, শিঙে দেখো একজনের শিঙে জড়িয়ে আছে, মানে যেহেতু নীলগাই মনে হয়। হ্যাঁ নীলগাইয়ের মতোই দেখতে। না অ্যাকচুয়ালি মাথার কাছে পুরোটাই হরিণের মতো। এটা শিং নেই, ওইটার শিং আছে সামনে। ওই তো হরিণের আর ঘোড়ার মিশ্রণটা বললাম। এখানে প্রচুর হরিণ একসাথে আছে। ও এখানে আর এক টাইপের হরিণ আছে, এই যে ওদের শিংগুলো বাঁকানো হয়। প্রায় 3-4 রকমের হরিণ আছে এখানে। এর সাফারি, জঙ্গল সাফারিটা হয়ে গেল, এরপরে আর একটা সাফারিতে যাব যেটা আবার ওই ব্যাটারি গাড়িটাতে করে যাব। এখানে আবার চলে এসছে আবার এই ব্যাটারি গাড়ি, এটাতে আমরা যাচ্ছি উঠতে। আমরা উঠে পড়েছি আবার ব্যাটারি গাড়িতে। এইখানে যখন এলাম তখন একটুখানির জন্য উঠেছিলাম, আবার এখানে বাকিটা এখানে ঘুরবো। জঙ্গল সাফারি হয়ে গেছে আমাদের, বাকিটা এখানে ঘুরবো। কেমন লাগছে? এই গাড়িটাতে আমার অনেকদিন চাপার ইচ্ছা ছিল, কারণ এই গাড়িটা তোমরা হয়তো দেখে থাকবে রেলওয়ে স্টেশনে 6 সিটারের গাড়ি, এটা ঘুরে বেড়ায়। আর আমি দেখেছি ইডেন গার্ডেনও দেখেছি, ইলেকট্রিক গাড়ি। এটা পুরো ওপেন আছে, টোটোর থেকে বেশ বড়। হ্যাঁ, আর কোনো সাউন্ড নেই, খুব ভালো দেখতে গাড়িটা, খুব সুন্দর। চলো ভেতরে আরো দেখবো কি কি আছে। জিরাফ, কই খুশি কই? ও ওই তো খুশি, ওই তো জিরাফ খুশি। 16 বছর বয়স। 11 বছর সারা হচ্ছে ম্যারেজ করছিল, ও খুশির ফ্রেন্ড মারা গেছে। আর একটা ছেলে জিরাফ আসবে এই ফেব্রুয়ারি। ছোপের জায়গা আছে, এমনি বসার জায়গা। ও হোয়াইট টাইগার সাফারি, তাই আমি ভাবছি হোয়াইট টাইগার সাফারি ছিল। বিশাল বড় অস্ট্রিচ, এই তো সামনেই। অনেক বড় সাইজটা। হ্যাঁ মুখ নিয়ে ওর পুরো অনেকটাই লম্বা। ওই তো পিওর হোয়াইট, এদিকে দেখছিল শুনে এই তো দেখতে পাচ্ছি। এটার সাইজটা অনেক বড়। এটা আরো বড় হবে। কত বছর ওয়েট, কত 60 কিলো কি?
হ্যাঁ গোটা খাঁচাতেই করা আছে না কম খায়, 5 কেজি। হ্যাঁ, ও তো কম খাবে, ও ডেঞ্জারাস বেশি, যে কোনো জায়গায় চলে যাবে। এর থেকে বাচ্চার কোনো উপায় নেই। যা ছুটতে পারে। তোমাদের সাথে একটা ইন্টারেস্টিং গল্প শেয়ার করছি। ওই যে পিছনে তোমরা যে খাঁচাটা দেখছো, ওই খাঁচাটাতে 2014 সালে একটা বাঘ লাফ মেরে বাইরে চলে এসেছে। প্রায় ওই খাঁচাটার উচ্চতা তুমি ধরে রাখো 22 ফুট মতো। তো ওইটা লাফিয়ে নাকি বেরিয়ে চলে এসেছে রাত 10:30 নাগাদ। তো এটা বাঘটার নাম ছিল নন্দন। বাঘটার নাম ছিল নন্দন। আর এই বাঘটা 1 বছর আগে এই খাঁচাতে আনা হয়েছিল, বাইরের বাঘ ছিল। মানে বাইরের থেকে এসেছিল একটু- বলেই এত হ্যাঁ, অ্যাগ্রেসিভ ছিল। একটু সেই জন্য এখানে অ্যাগ্রেসিভ জন্ম ছিল। হলে কিন্তু ওর নেচারটাই এরকম হয়ে যেত, মানে ও তো লোক দেখতে পায়, দেখে দেখে ওটা অভ্যেস হয়ে যেত, যারা একদম ছোট থেকে এখানে বড় হচ্ছে। আর ও যেহেতু বাইরের থেকে এসেছিল ওই জন্য আর ওর নেচারটাই ওরকম ছিল যে ও জাম্প বেশি করতে পারে, যেগুলো এখানে জন্মানো ইনহেরিটেড বাঘগুলো হয়তো অতটা পারে না। বাঘ বা সিংহ যাই হোক না কেন, সেটা অতটা পারে না। হ্যাঁ, তো রাত 10:30 নাগাদ নাকি জাম্প করে বেরিয়ে গেছিল। আর যারা নাইট গার্ড তারা দেখতে পেয়েছিল। তো মানে বাঘটাকে ধরার জন্য প্রায় 6 দিন মতো নাকি এই জু বন্ধ ছিল। 2014 হয়েছে। 2014 আগস্ট মাসের গল্প এটা। বাঘটা এখনো রাখা বাঘটা আছে, এখনো রাখা আছে, কিন্তু মানে পাবলিকের জন্য এখন খোলা বন্ধ নেই। আছে, খোলা নেই। মানে ওই এনক্লোজারটা বন্ধই আছে, মানে বন্ধ ওখানে আছে। পাবলিক অ্যাক্সেস করতে হ্যাঁ, পারবে না। করতে ওকে পারবে না। খাবার দেওয়া হয় ডেফিনেটলি, কিন্তু ওই এনক্লোজারের মধ্যেই ও থাকে। আমাদের নন্দনকাননের সবকটা সাফারি দেখা শেষ হয়ে গেল। এখনো কিন্তু লাইন পড়েছে, এখনো লোকে ঢুকছে। এখন যদিও বাজছে 4:35, আমরা আজকে লাঞ্চও করিনি কারণ এত টাইম তো ছিল না। 1:35 ঢুকেছি। এই যে বোতলটার স্টিকারটা 50 টাকা ফেরত দিল কারণ স্টিকার ছিল। হ্যাঁ, 1:30টার সময় ঢুকেছি, 3 ঘন্টা টাইম লাগলো। মানে আরো যদি আমরা এত তাড়াহুড়ো করেও দেখে 3 ঘন্টা টাইম লাগলো, কারণ লাইনের কিউগুলো অনেক মানে লাইনগুলো অনেক বড় বড় ছিল। বাস যেখানে দাঁড়িয়ে মানে বাসে ওঠার জন্য বা ব্যাটারি কারে ওঠার জন্য অনেক বড় বড় লাইন ছিল, ওখানে অনেক টাইম লেগে গেল। চলো এবার বাইরে বেরোচ্ছি, দেখা যাক এর পরে কোথায় যাই, কারণ ম্যাক্সিমাম জায়গা তো 5টা 5:30টায় বন্ধ হয়ে যায়। নন্দনকানন থেকে বেরিয়ে হোটেলে গিয়ে লাঞ্চ করার আর টাইম না থাকায় তাড়াহুড়ো করে কিছু খাবার কিনে নিলাম গাড়িতে, আর খেতে খেতে চললাম আমাদের নেক্সট ডেস্টিনেশন লিঙ্গরাজ টেম্পলের দিকে। যেহেতু আমরা 4:30টার সময় নন্দনকানন থেকে বেরোলাম, সেহেতু সেখান থেকেই উদয়গিরি বা খণ্ডগিরি যেতে সময় লাগতো বেশ কিছুটা বেশি। আর সেই সময়ের মধ্যে কিন্তু উদয়গিরি খণ্ডগিরি বন্ধ হয়ে যেত, তাই চলে এলাম লিঙ্গরাজ টেম্পলে। আমরা এসেছি আপাতত লিঙ্গরাজ টেম্পলের সামনে। আমাদের নন্দনকানন থেকে এখানে তো আসতে আরো টাইম লেগে গেল। এখন বাজছে 5:40, আমরা 1 ঘন্টা আগে বেরিয়েছিলাম। আর এখানে মন্দির প্রায় বন্ধ, প্রচুর লাইন, এখানে তো ঢোকা যাবে না, তাই আমরা জাস্ট বাইরের থেকে দেখে বেরিয়ে যাচ্ছি। আর এখান থেকে ধবলগিরিও আমরা হয়তো ঢুকতে পারবো না কারণ 6টা বেজে যাবে। তো এখানেই আর কি জাস্ট বাইরেটুকু দেখাই তোমাদেরকে। বাজে সন্ধ্যে 6:10 আর আমরা এসে পৌঁছেছি ধবলগিরি মন্দিরের সামনে, দেখতে পাচ্ছ। আর যাচ্ছি শান্তিস্তূপের দিকে। অনেকটাই লেট হয়ে গেছে, 6:30টার মধ্যে মন্দির বন্ধ হয়ে যাবে আর আমরা বেরিয়ে যাব খুব তাড়াতাড়ি। তো তাড়াতাড়ির মধ্যে দেখে নেবো এটা। এই শান্তিস্তূপটা কিন্তু কলিঙ্গ যুদ্ধের একটা স্মৃতি হিসেবে বানানো হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ পাহাড়ের ওপরে এর পাশ দিয়ে বয়েছে দয়া নদী। আর এই যে ধৌলি পাহাড়ের ওপরে অবস্থিত হচ্ছে এই বৌদ্ধ শান্তিস্তূপ, যেটাকে প্যাগোডা বলা হয়। আর এই হচ্ছে ধৌলীশ্বর মন্দির। তো চলো আমরা শান্তিস্তূপের দিকে যাই। এই যে চলে এসেছি শান্তিস্তূপটার সামনে। এখানে কিন্তু এখন থেকে সব লোক বেরোচ্ছে আর আমরা ঢুকছি। সব সাইট সিন করে প্রায় রাত 8টা নাগাদ ফিরলাম আমাদের হোটেলে। তো আমরা চলে এসেছি সাইট সিন করে, আর এখন বসে আছি আমার হোটেলের ব্যালকনিতে। ফ্রেশ হয়ে নিয়েছি
এখন বাজছে রাত 10টা, ডিনার করিনি এখনো, ডিনারটা কিনে এনেছিলাম বাইরে থেকেই। আর খিদে পাচ্ছে না অ্যাকচুয়ালি, আজকে সারাদিন খাওয়া হয়নি তেমন কিছু, তো ডিনার কিনে এনেছি কিন্তু খাবো। আর এখন রাত 10টার সময় তোমাদের ভিড়টা দেখাবো। এটা স্বর্গদ্বার রোড, আমাদের হোটেলের একদম পাশের রাস্তাটা। ভিড়টা শুধু একবার দেখো। তো আজকে সারাদিন বেশ অনেক ঘুরলাম। কালকে আবার আমার আরেকটা প্ল্যান আছে আমাদের। কালকে আমরা সকালবেলায় বেরোচ্ছি চিল্কার জন্য। কালকে একদম সকাল সকাল উঠতে হবে, 6:30টায় বাস ছাড়বে, 5:30টার মধ্যে আমাদের পুরোপুরি রেডি হয়ে বেরিয়ে যেতে হবে 6টার মধ্যে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। দেখতে ভুলো না, আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে অবশ্যই জানিও কেমন লাগলো আজকের ভিডিওটা। বাই।